আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে মজাদার এই আমের রেসিপিটা, মানে আমের আচারের আর কি। এখন কিন্তু আমের সিজন, সেই সাথে প্রচুর গরমও পড়ছে। আপনারা চাইলে কিন্তু এই আমের আচারটা বানিয়ে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। ধরতে পারেন খিচুড়ি, বা অনেক সময় দেখা যায় আচারি মাংস তৈরি করা হয়, সেভাবেও কিন্তু খেতে পারবেন, আবার নর্মালিও কিন্তু খেতে পারবেন। তো চলেন তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে। এখানে আমি 5টা আম নিয়েছি। তো এগুলোকে কেটে চিকন চিকন করে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি, যাতে করে আমের টক ভাবটা চলে যায়। তো 30 মিনিট মতো মেখে রাখার পরে তারপরে কিন্তু আমি পানিটা শুকানোর জন্য এই যে একটা কাপড়ের মধ্যে একটা থালের উপরে দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এরপরে আমি এগুলোকে রোদে দিব, যাতে করে আমের গায়ের পানিটা শুকিয়ে যায়। তো এখন কিন্তু প্রচুর গরম পড়ছে, আশা করি একদিনেই শুকিয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে এরকম কাপড় না দিয়ে থালের উপরে যে কোনো পেপার দিয়ে দিবেন, এতে করে খুবই তাড়াতাড়ি আমের ভেতরের পানিটা শোষণ করে নেয় পেপার, যার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপরে আমি কিন্তু একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আর আমি যেহেতু গরমের দেশে থাকি, সেহেতু কিন্তু একদিনেই এনাফ শুকিয়ে নেওয়া। আপনাদের সেখানে যদি রোদ না থাকে তাহলে 2 দিন শুকিয়ে নেবেন, তা না হলে রোদ না থাকলে পেপারের মধ্যে বিছিয়ে দিয়ে সুন্দর করে ফ্যানের বাতাসে 2 থেকে 3 দিন শুকিয়ে নেবেন, এতে করে ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে। তো এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে 1/2 কাপ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণ প্রথমে বেশি দিব না, পরবর্তীতে অ্যাড করব সেজন্য। তারপরে দিয়ে সেখানে গোটা গোটা রসুন দিয়েছি অনেকগুলো, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। প্রায় 2 থেকে 3টা রসুন এখানে দিয়ে দিয়েছি, গোটা রসুন আর কি। তারপরে দিয়েছি 5 ফোড়ন, অল্প করে গোটা 5 ফোড়ন। তার সাথে দিয়েছি গোটা কাঁচামরিচ আর দিয়েছি কিছুটা ঝাল ছাড়া মরিচ। তো এই মরিচগুলো কিন্তু আচারের সাথে খুবই ভালো লাগে খেতে। তো যাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে তারা দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য আমি এখানে শুকনা মরিচটা ইউজ করিনি, কাঁচা মরিচটা দিয়েছি। তো এরপরে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার সাথে অ্যাড করে দিয়েছিলাম সরিষা বাটা। তো সরিষা বাটা আমি এখানে কতটুকু দিয়েছি এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আমি আপনাদেরকে একটা পরিমাণ বলে দিই। সেটা যদি 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নেন, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা দিবেন, এতে করে পারফেক্ট একটা রেশিও হবে। কারণ কালো সরিষা আর হলুদ সরিষা যদি সমান সমান দিতে যান বা কালো সরিষার পরিমাণ বেশি দিতে যান, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন, সেটা হোক বা আচারের ক্ষেত্রে হোক বা অন্য কোনো কিছুতে আপনি যদি সরিষা ইউজ করেন সেই ক্ষেত্রেও। তো যাই হোক, সরিষাগুলো দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে করে সরিষার মধ্যে যে পানিটা ছিল, মানে যে পানি দিয়ে পেস্ট করেছিলাম আর কি, সে পানিটা শুকিয়ে যায়। তো এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আখের গুড়, আর সাথে চিনিও অ্যাড করেছিলাম। চিনিটা আমি পরবর্তীতে অ্যাড করেছি। তো আসলে ভিডিও করতে গেলে অনেক সময় দেখা যায় কি, ভিডিও স্টপের মধ্যে সব কিছু দিয়ে দিই, মিশানোর পরে দেখি কি ভিডিও মানে হয়নি, এমনটা হয় আমার সাথে। তো এরকম প্রায় ইদানিং দেখছি। তো যাই হোক, এপাশে আমি আখের গুড়টা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি ভিনেগার। তো আমি আখের গুড় আরও দিব, আর চিনিটাও পরবর্তীতে মিশাবো আখের গুড়টা চেক করার পরে আর কি। তো এখন কাজ ভিনেগারটাকে ভালো করে আমি এগুলোর সাথে মিশিয়ে নিব। দেন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আর গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া, খুবই অল্প পরিমাণ, বেশি দিইনি, জাস্ট সুন্দর একটা কালারের জন্য। সাথে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনারা যদি চিনি দেন তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন, এতে করে হয়ে যাবে। তারপরে অ্যাড করে দিব এখানে আমি এটাকে কি বলা হয়, 5 ফোড়ন পাউডার করে নিয়েছি। তো 5 ফোড়নগুলোকে হালকা একটু টেলে নিয়েছি, তারপরে কিন্তু আমি এগুলোকে পাউডার করে এখানে অ্যাড করছি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি।
আর 5 ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা সুগন্ধ আসে কি বলবো। তো এদিকে আরেকটা কথা বলে দিই, যারা প্রথম আচার বানাতে যান রেশিওটা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলছি, 5 ফোড়ন প্রথমেই কিন্তু বেশি করে দিবেন না, মানে 5 ফোড়নের পাউডারটা আর কি, তখন কিন্তু তেতো হয়ে যাবে। প্রয়োজনে অল্প অল্প অ্যাড করেন, এতে করে সমস্যা নাই, বাট একসাথে বেশি পরিমাণ দিতে যাবেন না, তখন কিন্তু তেতো হয়ে গেলে কমানো পসিবল হবে না। তো এরপরে আমি এখানে আমটাকে অ্যাড করে দিয়ে তার সাথে কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণের নর্মাল লবণ দিয়ে দিয়েছিলাম। এখন কাজ হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো ভিনেগারটা অবশ্যই শেষের দিকে দিতে যাবেন না, প্রথমের দিকেই দিবেন, কারণ যখন কিনা একটা গ্রেভিনেস হবে মানে রান্না করার সময় আর কি আচারটা, তারপরে যদি আমটা অ্যাড করেন এতে করে কিন্তু আমটা সুন্দরভাবে মজে গিয়ে মশলাগুলোকে অ্যাবজর্ব করে নেবে। আর শুকনো অবস্থাতেই যদি আপনারা আমটা দিতে যান তাহলে আমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে মশলাগুলো ভালো করে গায়ে ঢুকবে না। তো এই তো এপাশে আমার ভিনেগার আর হচ্ছে আমি আর একটু আখের গুড় দিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তার উপরে চিনি অ্যাড করে দেওয়া। তো চিনিটা কিন্তু আমি প্রথমে দিইনি, আগেই বলেছি, কারণ আমি যেহেতু প্রথমে আখের গুড় দিয়েছি সে কারণে কিন্তু চিনিটা প্রথমেই দিইনি, পরবর্তীতে মিশিয়ে নিয়েছি। আর এই জিনিসটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও করা আর কি, তো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, কি আর করা। তাই তো এরপরে এগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে করে আমগুলো একদম সফট হয়ে যায়। আর রান্না করার পরেও কিন্তু আমগুলো ভালোভাবে সফট হবে না, যেহেতু আমি এখানে স্কিন সহকারে অ্যাড করেছি, সেজন্য ধরেন না 100%-এ 90% হয়ে যাবে আর 10% মতো একটু শক্ত শক্ত হয়ে থাকবে। কারণ এগুলো যখন আপনারা রোদে দিবেন তখন কিন্তু এগুলো তেল যখন অ্যাবজর্ব করে নিবে তখন এটা সুন্দর একটা মানে টেক্সচারে চলে আসবে। তো আমি যেহেতু প্রথমেই কম তেল দিয়ে রান্না করেছি আর সেহেতু কিন্তু স্কিনগুলো একটু হার্ড হয়ে আছে, আর যেহেতু এগুলো রোদেও শুকাতে হয়েছে তো সেক্ষেত্রে একটু স্কিনটা হার্ড হয়ে থাকবে। আরও একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু স্টিম করিনি, এগুলোকে ডিরেক্টলি এখানে অ্যাড করেছি, তো সেক্ষেত্রে একটু হার্ড হওয়ারই কথা। তো যাই হোক আচারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এগুলোকে ঠান্ডা করে জারের মধ্যে রাখতে হবে, জারের মধ্যে রেখে উপরের দিকে ভালো করে একটু তেল দিতে হবে, তেল দিয়ে 2 থেকে 3 দিন একদম কড়া রোদে দিবেন। 2 দিন কড়া রোদে দেওয়ার পরে এই জিনিসটা টেস্ট করে দেখবেন কত মানে একটা স্বাদ আসে, সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তা আমি তো বলবো মানে কি আচার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করেছি। হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি লাগে এটাই, আর আপনারা চাইলে কম তেল দিয়েও এই জিনিসটাকে তৈরি করে রোদের মধ্যে শুকিয়ে মানে 2-3 দিন রেখে এরপরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বাট আপনারা যদি এভাবে তেলের পরিমাণ বেশি করে দিয়ে রাখেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 বছর নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। তো আপনারা যদি কম তেল দিয়ে এটা তৈরি করতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে রান্না করার সময় অল্প তেল দিবেন, পরবর্তীতে রান্না হয়ে যাওয়ার পর উপরে আর অল্প তেল দিয়ে, খুবই কম দিলে চলবে, এরপরে রোদে দিবেন 2 দিন মতো। আর যে কোনো তেলের আচার রোদে দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে আলাদা একটা টেস্ট আসে, এটা আমি অনেকবার খেয়াল করেছি। তো এরপরে আপনারা ফ্রিজে রেখে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এই কারণে যাতে করে আমি রুম টেম্পারেচারে রেখে খেতে পারি। তো চিন্তা ভাবনা তো করেছিলাম অনেক দিন খাবো, বাট অলরেডি 1 জার আরও হাফ জার শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো এই তো এপাশে দেখেন আমি জলপাইয়ের আচারও তৈরি করেছি, ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব। আর তেল ছাড়াও কিন্তু আমি আমের আচার তৈরি করেছি, ইনশাল্লাহ সেটার রেসিপিও শেয়ার করব। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব যারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।